হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্রা ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর মাত্র 2 মাস পরেই কিন্তু হতে চলেছে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এক্সাম। তাই আমার বিশ্বাস তোমরা সবাই কিন্তু জমিয়ে প্রিপারেশানটাও নিচ্ছ। তোমাদের এই প্রিপারেশানকেই আরও বেটার করার জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমি নিয়ে এসেছি জিওগ্রাফির ওপর বেস করে ওয়ান লাইনার সিরিজ। আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির ডিটেলসে অনেক ক্লাস কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সেখানে কিন্তু ইন ডেপথ আমি একদম কনসেপচুয়ালি আলোচনা করেছি। যারা WBCS বা ইউপিএসসির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু ভিডিওগুলো খুবই ইনফরমেটিভ এবং এফেক্টিভ। তো সেখানে আমরা জিওলজিক্যাল হিস্ট্রি থেকে শুরু করে আপ টু হিমালয়া অবধি এখনও অবধি পড়েছি। বাকি ইন্ডিয়ার যে জিওগ্রাফিটা সেটাও কিন্তু আস্তে আস্তে আমি কমপ্লিট করব। তো তোমরা সেখানেও ভিডিওগুলো তো দেখছোই, এবং তার সাথে সাথে আমার যেটা মনে হলো যে শুধুমাত্র পড়ে গেলে তো হবে না, কারণ পরীক্ষায় ভালো ফল করতে গেলে আমাদেরকে কিন্তু প্রচুর এমসিকিউও সলভ করতে হবে। কারণ তুমি যত প্রিভিয়াস এক্সামগুলোর এমসিকিউ সলভ করবে তত তোমার কিন্তু একটা নলেজ বাড়বে, যত তুমি মক টেস্ট দেবে তত কিন্তু তোমার একটা এক্সপিরিয়েন্স হবে, যেটা কিন্তু তোমার পরীক্ষায় কারেক্ট অ্যান্সার করতে খুবই হেল্প করবে। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আমরা বাড়িতে প্রচুর এমসিকিউ যদি এভাবে সলভ করতে থাকি তাহলে আমরা দেখব যে সেটা প্রচুর টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে। তাছাড়া আমি আরেকটা প্রবলেম অনেকের মধ্যে দেখেছি যে যেহেতু 4টে অপশানই চোখের সামনে থাকে, তাই পরীক্ষায় সেম কোশ্চেনও যদি আসে কোনটা ঠিক আর কোনটা ভুল আমাদের মাঝে মধ্যে কনফিউশন হয়ে যায়। তাই সেই জন্য তোমাদেরকে আরও এফেক্টিভ ওয়েতে মনে রাখার জন্য আমি এই বিভিন্ন পরীক্ষার যে টপিকগুলো থেকে জিওগ্রাফি কোশ্চেন হয়ে থাকে সেই এমসিকিউগুলোকে তুলে নিয়েছি এবং ওয়ান লাইনার ফর্মে তোমাদের সামনে প্রেজেন্ট করছি, যাতে শুধুমাত্র ঠিক ইনফরমেশানটাই তোমাদের মাথায় আমি ঢুকিয়ে দিতে পারি। তো এই ওয়ান লাইনার সিরিজ তো চলছেই, তার সাথে সাথে বলে রাখি যে তোমরা যদি এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, মক টেস্ট দিতে চাও, তাহলে আগামী যে মিসলেনিয়াস এবং যে ক্লার্কশিপ পরীক্ষা আসছে তার জন্য কিন্তু এডুমাত্র 10টা করে মক টেস্ট রেখেছে। মিসলেনিয়াসের জন্য তুমি 10টা মক টেস্ট পাবে মাত্র 299-এ, ক্লার্কশিপের জন্য তাই 10টা পাবে। আর কেউ যদি দুটোই অ্যাভেল করো তাহলে কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র 499-এ। আর তোমরা জানো যে এডুমন্ত্রার মক টেস্ট যারা আগে নিয়েছো আমরা কিন্তু কোয়ালিটি কোশ্চেন প্রোভাইড করে থাকি, যার থেকে ম্যাক্সিমাম কিন্তু পরীক্ষায় তোমরা কমনও পাবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ওয়ান লাইনার জিওগ্রাফি সিরিজ শুরু করি। আজকে আমাদের প্রথম সেশন, প্রত্যেকটা সেশনে আমরা 50টা করে ওয়ান লাইনার ডিসকাস করব। তবে আরেকটা কথা বলে দিই, এই যে ওয়ান লাইনার মানে এক লাইনে যে ইনফরমেশনটা লেখা রয়েছে সেটাই আমি রিডিং করে তোমাদেরকে বলবো, এরমটা নয়। কারণ যে টপিকগুলোর ওপর বেস করে এই কোশ্চেনটা হচ্ছে সেই টপিকগুলো রিলেটেড আর কি কোশ্চেন পরীক্ষায় আসতে পারে বা বিভিন্ন পরীক্ষায় এসছে সেই সমস্ত ইনফরমেশনগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। তার মানে আমরা একটা ওয়ান লাইনার পড়ছি মানে আমাদের একটা কোশ্চেন জানা হচ্ছে এরকম নয়, আমি কিন্তু এর সাথে সাথে যত পারবো তোমাদের সাথে আরও ইনফরমেশান শেয়ার করব। তাই অনেকটা কিন্তু তোমরা ইনফরমেটিভ ভিডিও এটা এক্সপেক্ট করতে পারো। তো চলো দেখা যাক প্রথম আমাদের কি ছিল না, বলেছে যা ল্যাটিটিউড অফ দ্য ইন্ডিয়ান মেন ল্যান্ড। তাহলে ইন্ডিয়ার রেসপেক্টে এবং যারা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি তাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট জিওগ্রাফির রেসপেক্টে ল্যাটিটিউড এবং লংগিটিউড এই যে এক্সটেনশানটা এইটা কিন্তু আমাদের মনে রাখা খুব ইম্পর্টেন্ট। না 8 ডিগ্রি 4 মিনিট নর্থ ল্যাটিটিউড, যেটা আমাদের কোথায় রয়েছে না কন্যাকুমারী, কিন্তু দেখো এখানে মেন ল্যান্ড বলেছে, সেই জন্য আমরা কন্যাকুমারীকে সাউদার্ন মোস্ট পয়েন্ট হিসেবে কনসিডার করেছি। কিন্তু ইন্ডিয়ান টেরিটরির সাউদার্ন মোস্ট পয়েন্ট কোনটা হবে, সেটা হচ্ছে নিকোবর আইল্যান্ডে রয়েছে, রাইট? ইন্দিরা পয়েন্ট তোমরা জানো, তা সেটা কিন্তু রয়েছে 6 ডিগ্রিতে, অর্থাৎ আরও বেশি সাউথে রয়েছে। আর নর্দার্ন মোস্ট ল্যাটিটিউড কে হবে না ইন্দিরা কল, অর্থাৎ লাদাখ রিজিয়ানে সিয়াচেন গ্লেসিয়ারের কাছে রয়েছে 37 ডিগ্রি 6 মিনিট। এর সাথে সাথে তোমাদেরকে বলবো তোমরা লংগিটিউডগুলো অর্থাৎ ইন্ডিয়ার মেন ল্যান্ডের বা ইন্ডিয়ান টেরিটরির ওয়েস্টার্ন মোস্ট এবং ইস্টার্ন মোস্ট যে লংগিটিউড রয়েছে সেই দুটোকেও অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট ছিল সেকেন্ড, বলছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া কে পাবলিশ করে। এই কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় বহুবার এসছে, তাও অনেকে এখনও ভুল করো। অপশানে বিভিন্ন রকম দেয়া থাকে, আমি ভুলগুলো বলছি না, কারেক্টটা মনে রাখবে যে যত সার্ভে অফ ইন্ডিয়াই থাক অনলি সার্ভে অফ ইন্ডিয়া, এর সামনে আর কিচ্ছু নেই। এই সার্ভে অফ ইন্ডিয়া আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপ পাবলিশ করে। কোথায় রয়েছে এই সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার এটাও জিজ্ঞেস করা হয়, উত্তরাখণ্ডের ক্যাপিটাল দেরাদুনে রয়েছে। সেই দেরাদুনে কিন্তু ইন্ডিয়ান ফরেস্ট সার্ভে বা ফরেস্ট অফিসেরও হেডকোয়ার্টার রয়েছে।
চলো 3 নম্বর বলছে স্ট্যান্ডার্ড টাইম অফ ইন্ডিয়া, অর্থাৎ যেটাকে আমরা IST বলে থাকি সহজে, সেইটা রিলেটেড প্রচুর কোশ্চেন তোমাদেরকে আসে, অর্থাৎ কোন কোন স্টেটের ওপর দিয়ে সেটা পাস করেছে, কোন বড় শহরের ওপর দিয়ে সেটা পাস করেছে, ট্রপিক অফ ক্যান্সার আর IST কোথায় মিট করেছে। আমি এগুলো বলছি, এগুলো যেন তোমাদের অবশ্যই মাথায় থাকে। এগুলো কিন্তু বেসিক ইনফরমেশান, যেটা ম্যাপ থেকেই আমরা অনেকটা স্টাডি করতে পারি ইন্ডিয়া রিলেটেড। তো 5 ঘন্টা 30 মিনিট কার থেকে এগিয়ে রয়েছে না, সেটা হচ্ছে গ্রিনিচ মিন টাইম, অর্থাৎ লন্ডনের গ্রিনিচের ওপর দিয়ে আমরা যে 0 ডিগ্রি লঙ্গিটিউডকে ধরে থাকি, তার যে টাইম, যাকে আমরা GMT বলে থাকি, গ্রিনিচ মিন টাইম, তার থেকে আমাদের IST কত ডিগ্রি, 82 ডিগ্রি 30 মিনিট, 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট লঙ্গিটিউড, যার সময়কে আমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলে থাকি। আমি ভুল করে 88 বলছিলাম, 88 ডিগ্রি 30 মিনিট ইস্ট, এই লঙ্গিটিউডটা হচ্ছে কলকাতার লঙ্গিটিউড, ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল। চলো নেক্সট নাম্বার 4 বলেছে যে কোন জায়গাটা ভার্টিক্যাল সান রেস কখনো পাবে না। তা তোমাদেরকে অপশানে যখন থাকবে কোশ্চেনে বিভিন্ন জায়গার নাম দেবে ইন্ডিয়ার, এবং আশা করি আমরা জিওগ্রাফি যখন পড়ছি আমাদের ইন্ডিয়ান ম্যাপ সম্বন্ধে কিন্তু একটা বেসিক আইডিয়া থাকা দরকার, যে কোথায় কোন স্টেট রয়েছে, কোথায় কোন ইম্পর্টেন্ট সিটি রয়েছে, সেইগুলো তাদের লোকেশান, কে কতটা নর্থ সাউথে, কে কার পাশে, একটা বেসিক ধারণা থাকা দরকার। তো স্বাভাবিকভাবেই আমি এই জন্য একবারে লিখে দিয়েছি, প্রচুর কোশ্চেন আমি এরকম পেয়েছি যে ভার্টিক্যাল সানরেজ আমরা ইন্ডিয়ায় কোথায় পাবো না। আমরা জানি যে সূর্য সারা বছর ট্রপিক অফ ক্যান্সার আর ট্রপিক অফ ক্যাপ্রিকন এই দুইয়ের মাঝে ঘোরাফেরা করে, এবং ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা আমাদের ইন্ডিয়াকে অলমোস্ট নর্থ সাউথ দুটো ভাগে ভাগ করেছে। তো সেই জন্য আমরা বলবো যে ট্রপিক অফ ক্যান্সারের নর্থে ইন্ডিয়ার যে জায়গাগুলো পড়ে তারা কোনো দিন ভার্টিক্যাল সানরেজ পায় না। এবং স্বাভাবিকভাবেই যদি তোমাকে সাউদার্ন হেমিস্ফিয়ারের কথা আসে, দক্ষিণ গোলার্ধে, সেখানে ট্রপিক অফ ক্যাপ্রিকর্নের থেকে হাই ল্যাটিটিউডে যারা রয়েছে, অর্থাৎ আরও সাউথে যারা রয়েছে, সেখানেও কিন্তু ভার্টিক্যাল সানরেজ পৌঁছবে না। নেক্সট চলো কি আছে না, বলছে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট তোমাদেরকে একটু আগেই বলছিলাম কোথায় রয়েছে না, আন্দামান নিকোবর, আমাদের যা আইল্যান্ড গ্রুপ রয়েছে তার একদম সাউদার্ন মোস্ট আইল্যান্ড হচ্ছে গ্রেট নিকোবর আইল্যান্ড। সেই গ্রেট নিকোবর আইল্যান্ডের সাউদার্ন মোস্ট পয়েন্ট, যাকে আমরা ইন্দিরা পয়েন্ট নামে চিনি, পার্সন পয়েন্ট নামে আগে চিনতাম, তারপরে একটা সময় পিগমেলিয়ান পয়েন্টও বলা হতো। তো সেইটাকে আমরা পরে ইন্ডিপেন্ডেন্সের পরে নাম দিয়েছি ইন্দিরা পয়েন্ট। কোথায় রয়েছে? গ্রেট নিকোবরে রয়েছে। এটাই সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, মানে ওভারঅল ইন্ডিয়ান টেরিটরি। কিন্তু তারপরেই দেখো আরেকটাভাবে কোশ্চেনটা করা হয় যে ইন্ডিয়ার মেনল্যান্ডের সাউদার্ন মোস্ট পয়েন্ট কোনটা। যেহেতু আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ এগুলো আইল্যান্ড, ইন্ডিয়ান মেনল্যান্ড বলতে আমরা এইটাকে বুঝি। তাহলে এর সাউদার্ন মোস্ট পয়েন্ট মানে হচ্ছে কি কন্যাকুমারী, যাকে আমরা আরেকটা নামেও চিনি, সেটা হচ্ছে কেপ কমোরিন। এবং কন্যাকুমারী কোন স্টেটে রয়েছে এটাও মাঝে মধ্যে কোশ্চেন হয়, তামিলনাড়ু না কেরালা তোমরা গোলাও, তামিলনাড়ুতে রয়েছে কন্যাকুমারী। চলো নাম্বার 7 বলছে যে এরিয়া অফ ইন্ডিয়া অ্যাপ্রক্সিমেটলি হাউ মাচ বিগার দ্যান পাকিস্তান। এগুলো কিন্তু প্রিভিয়াসের কোনো না কোনো পরীক্ষায় আসা কোশ্চেন, আমি বারবার বলছি, তাই জন্যই আমি এগুলোকে চুজ করেছি, যাতে তোমরাও বুঝতে পারো যে কি টাইপের কোশ্চেন বা কোন জায়গাটা থেকে আমাকে কোশ্চেনটা করা হচ্ছে। তাহলে পাকিস্তানের যে এরিয়া তার নিয়ার অ্যাবাউট 4 টাইমস হচ্ছে ইন্ডিয়ার এরিয়া। ল্যান্ডলকড কান্ট্রিজ ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলতে আমরা কি বুঝি না, আমাদের আফগানিস্তানের হিন্দুকুশ মাউন্টেন থেকে শুরু করে আপ টু হিমালয়া হয়ে তারপরে মায়ানমারের যে আরাকান ইয়োমা রেঞ্জ রয়েছে, যেটা গ্রেটার হিমালয়ার আমরা এক্সটেনশন বলে থাকি, এই পুরো যে রেঞ্জটা, ইস্টে দেখো মাউন্টেন রেঞ্জ, ওয়েস্টে মাউন্টেন রেঞ্জ এবং নর্থে, আর সাউথে যদি আমরা দেখি পুরোটাই আমরা ওয়াটার বডি পাবো, সেটা বে অফ বেঙ্গল হোক, আরাবিয়ান সি হোক, বা এক কথায় বললে ইন্ডিয়ান ওশান। তাহলে এই যে একটা কন্টিনেন্ট মানে কি, একটা বিরাট বড় ল্যান্ডমাস যাকে আমরা মহাদেশ বলে থাকি, ঠিক সেই রকমই বাকি ল্যান্ডমাস থেকে এই মাউন্টেন রেঞ্জগুলো দিয়ে যেন এই ল্যান্ডমাসটা আলাদা হয়ে রয়েছে। ল্যান্ড দিয়ে এন্টার করতে গেলে কোনো না কোনো হাই মাউন্টেন টপকে তবে ইন্ডিয়াতে এন্টার করতে হয়, এবং সাউদার্ন সাইডে পুরোটা ওয়াটার বডি রয়েছে। এই রিজিয়ানটাকে কিন্তু আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলে থাকি। তাহলে তাতে আমাদের নেবারিং কান্ট্রিগুলো সবকটাই আসে। জানতে চেয়েছিল এদের মধ্যে কে ল্যান্ডলকড, তার মানে কার কোস্ট লাইন নেই, তাহলে তার মধ্যে আসে নেপাল এবং ভুটান। বাকি পাকিস্তান যদি বলো, বাংলাদেশ যদি বলো, এদের কোস্ট লাইন রয়েছে। চলো তারপরে কি আছে আমরা দেখি। নেক্সট বলছে যে হুইচ টু কান্ট্রিজ আর বিটুইন পক স্ট্রেট। তাহলে পক স্ট্রেট
কোন দুটো কান্ট্রিকে সেপারেট করে রেখেছে তোমরা সবাই জানো, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া, আমি ধরে নিচ্ছি সবাই জানো। কিন্তু আমি বলবো এখান থেকে আরও অনেক কোশ্চেন হয়ে থাকে, সেইগুলো একটু আমরা দেখে নিই। যেমন কোনটা পক স্ট্রেট, এই জায়গাতেও আমরা দেখছি ইন্ডিয়া শ্রীলঙ্কার মাঝে, এখানেও আমরা দেখছি কোনটা পক স্ট্রেট, একদম ওপরেরটা হচ্ছে পক স্ট্রেট। তাহলে পক স্ট্রেট, তার পেছনে এই যে ওয়াটার বডিটা রয়েছে সেটাকে আমরা কি বলে থাকি না পক বে। এবং এই জায়গাটায় আমরা বলি গালফ অফ মান্নার। এই মান্নার কি না, মান্নার হচ্ছে একটা আইল্যান্ড। এটা কার টেরিটারি? এটা শ্রীলঙ্কার টেরিটারি। শ্রীলঙ্কার একটা আইল্যান্ড রয়েছে মান্নার, যার নামে এই গালফটার নাম দেওয়া হয়েছে গালফ অফ মান্নার। তো গালফ অফ মান্নার তোমরা জানো যে পার্ল ফিশিংয়ের জন্য খুব ফেমাস। তুতিকোরিন বলে একটা এখানে পোর্ট রয়েছে, একটা পোর্ট সিটি রয়েছে, কোস্টাল সিটি। তো এই যে জায়গাটায় আমাদের দেখে মনে হয় যে ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কা যেন একটা সরু স্ট্রিপ অফ ল্যান্ড দিয়ে কানেক্টেড, এই জায়গাটা থেকে তোমাদের প্রচুর কোশ্চেন করা হয়। এখানে ইন্ডিয়ার একটা আইল্যান্ড রয়েছে, সেই আইল্যান্ডটার নাম হচ্ছে রামেশ্বরম, এবং সেই রামেশ্বরম আইল্যান্ডের লাস্ট পয়েন্টকে আমরা বলি ধনুষকোডি। তো এই যে রামেশ্বরম আইল্যান্ডটা, সেটা ইন্ডিয়ার মেনল্যান্ড থেকে সেপারেট হয়ে রয়েছে। কোন চ্যানেল দিয়ে সেপারেট হয়ে রয়েছে না পাম্বান চ্যানেল, ঠিক আছে, পাম্বান চ্যানেল দিয়ে সেপারেট হয়েছে রামেশ্বরম আইল্যান্ড ইন্ডিয়ার মেনল্যান্ড থেকে। এবং এখানে রোড এবং রেলওয়ে কানেক্টিভিটি আছে, তাহলে যে ব্রিজটা আছে তার নাম কি হবে? পাম্বান ব্রিজ হবে। এবং এই রামেশ্বরমের আইল্যান্ডের যে লাস্ট পয়েন্ট বললাম ধনুষকোডি, সেই ধনুষকোডি থেকে আপ টু শ্রীলঙ্কার মান্নার আইল্যান্ড অবধি এই জায়গাটাতে আমাদের মাইথোলজি বলে যে হনুমান সেতু বানিয়েছিল, যাকে আমরা রাম সেতু বলি, এবং ব্রিটিশরা নাম দিয়েছিল অ্যাডামস ব্রিজ। এই জায়গাটাতে আমরা ন্যারো একটা স্ট্রিপ অফ ল্যান্ড পাই টুয়ার্ড শ্রীলঙ্কা, বাট সেটা সাবমার্জড রয়েছে, জলের তলায় রয়েছে, কিন্তু সেই জায়গায় ডেপথটা খুব কম। তাহলে অ্যাডামস ব্রিজ বা রাম সেতু কোথায় রয়েছে, কাকে কানেক্ট করছে, সেটাও কিন্তু তোমাদের কোশ্চেনে আসে। যা এই রিলেটেড কোশ্চেন হতে পারে বলে দিলাম। চলো নেক্সট বলছে হুইচ ডিস্ট্রিক্ট অফ হিমাচল প্রদেশ ফর্মস দ্য বর্ডার উইথ চায়না। চায়নার সাথে বাউন্ডারিতে হিমাচল প্রদেশে আমরা গ্রেটার হিমালয়কে পাই। সেই জায়গাটাতে দুটো ডিস্ট্রিক্ট পড়ে, লাহুল অ্যান্ড স্পিতি ডিস্ট্রিক্ট। স্পিতি ডিস্ট্রিক্টের কথা তোমরা সবাই শুনেছো হয়তো, কারণ কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। স্পিতি একটা রিভার, যেটা সাতলেজ রিভারের একটা ইম্পর্টেন্ট ট্রিবিউটারি। এবং এই যে লাহুল স্পিতি রিজিয়নটা, কিন্নৌর ডিস্ট্রিক্ট এবং লাহুল স্পিতি ডিস্ট্রিক্ট দুটোই, আমি লাহুল স্পিতির কথা বলছি, এই জায়গাটাতে আমরা কিন্তু চন্দ্রা রিভার, বিয়াস রিভারের অরিজিনকে পাই। এবং লাদাখে আমরা যেরকম ধরনের ড্রাই এরিড ল্যান্ডস্কেপ বা কোল্ড ডেজার্ট বলে থাকি, এই লাহুল স্পিতি রিজিয়নটাও কিন্তু এরকম কোল্ড ডেজার্ট। এবং কিন্নৌর ডিস্ট্রিক্ট সম্বন্ধে তোমাদের বলতে পারি যে হিমাচল প্রদেশে চায়না থেকে সাতলেজ বা শতদ্রু রিভার এন্টার করেছে। কোন ডিস্ট্রিক্টে এন্টার করেছে? সেটা হচ্ছে কিন্নৌর ডিস্ট্রিক্ট। চলো নেক্সট চলে আসছে নাম্বার 11, বলছে জাভ্ভো হিল। জাভ্ভো হিল কোন স্টেটে রয়েছে না নাগাল্যান্ডে রয়েছে, তোমরা মনে রেখো। এবং এই যে নাগাল্যান্ডের হিলসকে আমরা অনেক সময় নাগা হিলস বলে থাকি, মিজোরামের হিলসকে অনেক সময় মিজো হিলস বলে থাকি। তো নাগাল্যান্ডের টেরিটারির মধ্যে যে হিলসগুলো রয়েছে, সেই নাগা হিলসের হাইয়েস্ট পিক কি? কোশ্চেনে এসছে আগে অনেকবার, নাম হচ্ছে সারামতি, SARAMOTI। সারামতি হচ্ছে নাগাল্যান্ডের হাইয়েস্ট পিক, মনে রেখো। নেক্সট হচ্ছে লুসাই হিলস, এটাও বহুবার কোশ্চেনে এসছে। কোথায় পাবো আমরা? মিজোরামে পাবো লুসাই হিলস। মিজোরামের যে হিলস, তাকে কিন্তু আমরা ব্লু মাউন্টেন বলেও চিনি। নেক্সট নাম্বার 13 বলছে যে দেয়ার আর 9 কোস্টাল স্টেটস ইন ইন্ডিয়া, বাট মোর দ্যান হাফ অফ দ্য সি সল্ট ইজ প্রডিউসড অফ দ্য কোস্ট অফ গুজরাট অ্যাজ। কেন হয়? ঠিক আছে, যে আমাদের এত বড় কোস্টলাইন রয়েছে, অনেকগুলো কোস্টাল স্টেট রয়েছে, তাও বলছে সব থেকে বেশি সল্ট প্রোডাকশান আমরা গুজরাট কোস্টেই কেন শুধু পাই। তার কারণ কি না, সল্ট প্রোডাকশানের জন্য যেগুলো পার্টিকুলার্স আমার দরকার ক্লাইমেটের, যেমন রেনফল এখানে অনেক কম, রিলেটিভ হিউমিডিটি এখানে আইডিয়াল ফর সল্ট প্রোডাকশান, এবং যেহেতু এখানে টেম্পারেচারও খুব বেশি থাকে গুজরাট রাজস্থান, তাই ওয়াটার খুব তাড়াতাড়ি এভাপোরেট করে যায়। তাই জন্য সি ওয়াটার থেকে এভাপোরেশন প্রসেসের মাধ্যমে আমরা ফাইনালি রেসিডিউ হিসেবে সল্টকে পেয়ে থাকি। নেক্সট চলো বলছে যে হুইচ স্টেট বা ইউটি ল্যান্ড ইজ অন বোথ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া। তাহলে অ্যান্সার হচ্ছে পুদুচেরি। পুদুচেরি বা যাকে আমরা আগে পন্ডিচেরি বলতাম, অ্যাকচুয়ালি পন্ডিচেরি ইউনিয়ন টেরিটারিটার 4টে আলাদা আলাদা টেরিটারি আছে বা ডিস্ট্রিক্ট আছে আমরা বলতে পারি। তার মধ্যে তামিলনাড়ুর কোস্টাল রিজিয়ানে আমরা মেইন যে পুদুচেরি সেই ডিস্ট্রিক্টকে পাই, এবং তার সাথে পাই হচ্ছে কারিকল। আর
আমাদের জানা উচিত এগুলো, কোশ্চেনে জিজ্ঞেস করে যে মাহে কোথায় রয়েছে, কোন কোস্টে। তাহলে মাহে হচ্ছে পন্ডিচেরির আরেকটা ডিস্ট্রিক্ট, যেটাকে আমরা কেরালা কোস্টে অর্থাৎ মালাবার কোস্টে পাবো। এবং তার ছাড়া যেটা ফোর্থ, সেটার নাম হচ্ছে ইয়ানাম। এই ইয়ানামকে আমরা কোথায় পাই না, গোদাবরী ডিস্ট্রিক্টে, গোদাবরী ডেল্টায় পাবো আমরা, ঠিক আছে, গোদাবরী ডেল্টায় রয়েছে ইয়ানাম। তামিলনাড়ুতে রয়েছে পন্ডিচেরি আর কারিকল, এবং কেরালাতে রয়েছে মাহে। তোমরা এখানে বুঝতে পারবে যে 4টে অ্যারো দিয়ে পন্ডিচেরি দেওয়া আছে। তা পন্ডিচেরির এই 4টে ডিস্ট্রিক্ট কিন্তু 3টে কোস্টাল স্টেটে আলাদা আলাদা রয়েছে কোস্ট লাইনে, মনে রেখো। নেক্সট চলো 15 বলছে যে কোন স্টেট আমাদের লার্জেস্ট এরিয়া অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, বা এখনও যদি বলি তাহলে হচ্ছে রাজস্থান হচ্ছে আমাদের লার্জেস্ট স্টেট অ্যাকর্ডিং টু এরিয়া। নেক্সট নাম্বার 16-এ বলেছে, এগুলো খুব বেসিক ইনফরমেশন অ্যাবাউট ইন্ডিয়া, যে ইন্ডিয়ার টোটাল কোস্ট লাইনের লেন্থ কত, 7516.6, ইন্ডিয়ার টোটাল এরিয়া কত, এই ফিগারগুলো তোমাদের মনে রাখা উচিত। নর্থ থেকে সাউথে ইন্ডিয়ার লেন্থ বেশি না ইস্ট ওয়েস্টে ইন্ডিয়ার লেন্থ বেশি, এই ডেটাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেহেতু খুব বেসিক ডেটা অ্যাবাউট আওয়ার কান্ট্রি। নেক্সট আর মেনল্যান্ডের তোমরা আলাদা করে মনে রাখো যে 6100 কিলোমিটার হচ্ছে শুধু মেনল্যান্ডের, বাকি আইল্যান্ড মিলিয়ে হচ্ছে 7516.6। নাম্বার 17 বলছে যে লাক্ষাদ্বীপে কতগুলো আইল্যান্ড রয়েছে, লাক্ষাদ্বীপে টোটাল 36টা আইল্যান্ড রয়েছে। তার মধ্যে কিছু কোরাল আইল্যান্ড রয়েছে, কিছু অ্যাটল রয়েছে, কিছু ইনহ্যাবিটেড রয়েছে বিভিন্ন রকমের, কিছু সাবমার্সড কোরাল রিফ রয়েছে, সব মিলিয়ে 36টা রয়েছে। চলো তারপরে নাম্বার 18 বলেছে যে স্যাডেল পিক কোথায় লোকেটেড। স্যাডেল পিক হচ্ছে গোটা আন্দামান নিকোবর যে আইল্যান্ড গ্রুপ, যাকে আমরা এক কথায় অনেক সময় আর্কিওপ্যালিগো বলে থাকি, সেই আন্দামান নিকোবর আর্কিওপ্যালিগোর হাইয়েস্ট পিক হচ্ছে স্যাডেল পিক। কোথায় রয়েছে, নর্থ আন্দামানে রয়েছে। বেশ, তারপরে আচ্ছা আরেকটা ইনফরমেশন তোমাদের এখানে দিয়ে রাখি, যদি তোমাদেরকে কোশ্চেন করা হয় যে আচ্ছা বলো তো নিকোবর গ্রুপের হাইয়েস্ট পিক কোনটা, তাহলে নিকোবর গ্রুপের হাইয়েস্ট পিক আমরা পাবো গ্রেট নিকোবর আইল্যান্ডে, সেটার নাম হচ্ছে মাউন্ট থুইলিয়ার, মাউন্ট থুইলিয়ার। কিন্তু স্যাডেল পিকের হাইট তার থেকে বেশি, তো স্বাভাবিকভাবেই ওভারঅল আন্দামান নিকোবর কনসিডার করলে স্যাডেল পিকই হাইয়েস্ট। চলো বলেছে যে দ্য কোস্টাল ট্র্যাক অফ সাউদার্ন অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তামিলনাড়ু, তাকে আমরা কি কোস্ট বলে চিনি না, করমণ্ডল কোস্ট। আশা করি তোমাদের কাছে কমন এটা, এই কোস্টটাকে আমরা করমণ্ডল কোস্ট বলি। কেরালা কোস্টকে আমরা কি বলি, মালাবার কোস্ট, যেখানে আমরা ব্যাক ওয়াটার দেখতে পাই। আর মহারাষ্ট্র, গোয়া এবং কর্ণাটক, এটাকে আমরা কি বলি, কঙ্কন কোস্ট, কঙ্কন রেলওয়ে রয়েছে অ্যালং দিস কোস্ট। আর গুজরাট কোস্টকে আমরা সৌরাষ্ট্র কোস্ট বলে থাকি, উড়িষ্যা কোস্টকে আমরা উৎকল কোস্ট বলে থাকি। এগুলো তোমাদের অবশ্যই জানা উচিত, বিভিন্নবার বহু পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। চলো তারপরে বলেছে কি, হাউ ফার ইট ইজ ফ্রম কঙ্কন কোস্ট দমন টু গোয়া। কঙ্কন কোস্ট কোথা থেকে কত দূর অবধি বলা হয়ে থাকে, তা দমন দিউ আমাদের ইউনিয়ন টেরিটরি রয়েছে, সেই দমন, গুজরাটে এই হচ্ছে দমন দিউ, সেখান থেকে শুরু করে আপ টু বলা হয়েছে গোয়া অবধি। কারণ অনেক সময় কর্ণাটক যে কোস্ট লাইনটা, সেটাকে আমরা আরেকটা নামে ডেকে থাকি, সেটা হচ্ছে কন্নাট কোস্ট। যেহেতু কন্নাড় ল্যাঙ্গুয়েজ, কন্নাড় কালচার সেখানে রয়েছে, তাই জন্য কন্নাট কোস্টও অনেক সময় বলা হয়। কিন্তু কঙ্কন রেলওয়ে যদি আমরা দেখি, সে কিন্তু মহারাষ্ট্র, গোয়া এবং কর্ণাটক এই 3টে স্টেটের মধ্যে আমরা পাবো। তাহলে এই দমন দিউ থেকে শুরু করে আমাদের কঙ্কন কোস্ট স্টার্ট হচ্ছে। এই দমন দিউ মানে হচ্ছে তাপি রিভারের যেটা মাউথ রয়েছে, তাপি রিভার যেখানে গিয়ে গালফ অফ খাম্বাতে পড়ছে, তার সাউথ থেকে শুরু হচ্ছে। বলেছে হুইচ ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া ইজ সাচ দ্যাট ইট হ্যাজ 4 ডিস্ট্রিক্ট বাট দ্য বর্ডার অফ এনি অফ ইস ডিস্ট্রিক্ট ডাজ নট সিম টু দ্য বাউন্ডারি অফ এনি আদার ডিস্ট্রিক্ট। যে কথাটা একটু আগে তোমাদেরকে বলছিলাম, যে পন্ডিচেরি যার আলাদা আলাদা 4টে ডিস্ট্রিক্ট রয়েছে, পন্ডিচেরি আর কারিকল রয়েছে তামিলনাড়ুতে, মাহে রয়েছে কেরালায়, আর ইয়ানাম রয়েছে অন্ধ্রপ্রদেশ কোস্টে। তাই কারোর সাথে কারোর ডাইরেক্টলি বাউন্ডারি নেই। নেক্সট বলেছে দ্য স্টাডি অফ মাউন্টেন, তাকে আমরা বলি ওরোলজি। এরকম আমাদের জিওগ্রাফিতে যে যে চ্যাপ্টারগুলো আসে বা যে যে টপিকগুলো আসে, তাদের এরকম স্টাডি বা তাদের রিলেটেড সায়েন্সকে কী বলে, সেগুলো কিন্তু আমাদের অনেক সময় জিকে কোশ্চেন হিসেবে জিজ্ঞেস করা হয়ে থাকে। তো আমি যখন যেগুলো আমরা পড়ছি যেখানে ডিটেলসে, সেখানে আমি সবকটাই এরকম বলবো। মাউন্টেনকে যেমন ওরোলজি বলে, সয়েলকে যেরকম পেডোলজি বলে, এরকম প্রচুর রয়েছে আলাদা আলাদা। আচ্ছা চলো নেক্সট 23 বলেছে যে বিটুইন হুইচ মাউন্টেন রেঞ্জ কুলু ভ্যালি ইজ সিচুয়েটেড। কুলু ভ্যালি আমরা কোথায় পাবো,
কুলু, মানালি এগুলো আমরা হিমাচল প্রদেশে পেয়ে থাকি। সেই কুলু ভ্যালি আমরা দেখব যে মিডিল হিমালয়া আমাদের ডিসকন্টিনিউয়াস রেঞ্জ, অনেকগুলো আলাদা আইসোলেটেড রেঞ্জ পাওয়া যায়। তার মধ্যে হিমাচল প্রদেশে আমরা পীর পাঞ্জাল এবং ধৌলাধরকে মেনলি পেয়ে থাকি। এই পীর পাঞ্জাল এবং ধৌলাধর রেঞ্জের মাঝের যে ভ্যালি, সেই রকম একটা ভ্যালিতেই কিন্তু লোকেটেড কুলু ভ্যালি। তোমাকে যদি বলা হয় কুলু ভ্যালি দিয়ে কোন রিভার ফ্লো করছে, তাহলে কোন রিভার? না, বিয়াস রিভার ফ্লো করছে কুলু ভ্যালি দিয়ে। চলো, যে কিন্তু সাতলেজ রিভারের ট্রিবিউটারি বিয়াস। আচ্ছা, নেক্সট বলছে যে পিপলি ঘাট এবং গড়ান ঘাট, অনেক সময় গড়ান ঘাটকে গরম ঘাটও অনেকে কেউ কেউ বলে। পিপলি ঘাট আর গড়ান ঘাট এই দুটো আমরা রাজস্থানে পাবো, অর্থাৎ রাজস্থানে একটাই মাউন্টেন রেঞ্জ রয়েছে আরাবল্লী। আরাবল্লী রেঞ্জের দুটো এরকম পাসের নাম, এগুলোও এসেছিল পরীক্ষায়। নেক্সট বলছে যে হুইচ হিমালয়ান পিক ইজ অলসো কল্ড সাগর মাথা। এই সাগর মাথা আমরা মাউন্ট এভারেস্টকে বলে থাকি। মাউন্ট এভারেস্টের আলাদা আলাদা নাম রয়েছে অনেক, আমরা যেমন মাউন্ট এভারেস্ট নামে সারা ওয়ার্ল্ড চেনে আর কি। মাউন্ট এভারেস্ট এই নামটা দেওয়ার আগে, মানে এভারেস্ট একজনের নামে নাম দেওয়া, তার আগে এটাকে বলা হতো পিক 18 না পিক 16 সামথিং একটা। এবং নেপালে এটাকে সাগর মাথা বলা হয়। আর যদি টিবেটের সাইড দিয়ে আমরা ভাবি, টিবেটিয়ান ল্যাঙ্গুয়েজে, তাহলে সেটাকে চোমোলুংমা বলা হয়। ঠিক আছে, সবকটাই কিন্তু মাউন্ট এভারেস্টের নাম। আচ্ছা, নেক্সট বলেছে যে গডউইন অস্টিন। গডউইন অস্টিন বা K2 আমরা বলে থাকি, যেটা কারাকোরাম রেঞ্জের হায়েস্ট পিক। আর কারাকোরাম মাউন্টেন রেঞ্জ হচ্ছে ইন্ডিয়ার নর্দার্ন মোস্ট মাউন্টেন রেঞ্জ, একদম নর্দার্ন সাইডে ব্যারিয়ার হিসেবে লাদাখেরও নর্থে দাঁড়িয়ে আছে কারাকোরাম রেঞ্জ। তার হায়েস্ট পিক গডউইন অস্টিন, বা একে আমরা K2 বলে থাকি। K2 মানে কি? K2 মানে হচ্ছে দুটো কে রয়েছে, KK, যার ফুল ফর্ম হচ্ছে কিং অফ কারাকোরাম। ঠিক আছে, সেটাই গডউইন অস্টিন। চলো, নেক্সট কি আছে দেখে নিই। বলছে অ্যানাদার নেম অফ গ্রেটার হিমালয়া। গ্রেটার হিমালয়াকে আমরা আর কি নামে চিনি? না, হিমাদ্রি বা সেন্ট্রাল হিমালয়া বা ইনার হিমালয়া, এই সবকটাই কিন্তু গ্রেটার হিমালয়ের আলাদা আলাদা নাম। এই নামগুলো কেন দেওয়া হয়েছে বা এই নামকরণের পেছনে কি সার্থকতা রয়েছে, সেটা জানতে গেলে কিন্তু আমার ইন্ডিয়ান জিওগ্রাফি রিলেটেড ডিটেল ভিডিওগুলো দেখতে হবে। সেখানে কিন্তু আমি হিমালয় রিলেটেড যাবতীয় যা কিছু ডিসকাস করা সব কিছু একদম কনসেপচুয়ালি ডিটেলসে আলোচনা করেছি। তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে ইন্ডিয়ান জিওগ্রাফি সেই ভিডিওগুলো দেখে নিও। নাগটিব্বা এবং মহাভারত রেঞ্জ। এই নাগটিব্বা এবং মহাভারত রেঞ্জ মিডিল হিমালয়ারই পার্ট। মিডিল হিমালয়া আমরা দেখব যে ডিসকন্টিনিউয়াস রেঞ্জ। গ্রেটার হিমালয় যেরকম কন্টিনিউয়াস, মিডিল হিমালয় ডিসকন্টিনিউয়াস। যে ডিসকন্টিনিউয়াস রেঞ্জ, তাদের প্রচুর আইসোলেটেড আলাদা আলাদা রেঞ্জ রয়েছে, এবং যেগুলো আমাদের বিভিন্ন ইন্ডিয়ান স্টেটে বিভিন্নটা পাওয়া যায়, তাদেরই আলাদা আলাদা নাম রয়েছে। যেমন আমরা জম্মু কাশ্মীরে পীর পাঞ্জালকে পাই, হিমাচল প্রদেশে একটু আগে বলছিলাম পীর পাঞ্জাল আর ধৌলাধরকে পাই, তেমনি নাগটিব্বা, মহাভারত, তারপরে মহাভারত রেঞ্জটা আমরা নেপালে পেয়ে থাকি। নেপালে মিডিল হিমালয়ের নাম হচ্ছে মহাভারত রেঞ্জ। নাগটিব্বা একে আমরা উত্তরাখণ্ডেও পাই। মুসৌরি রেঞ্জ উত্তরাখণ্ডে পাওয়া যায়। এমনকি ওয়েস্ট বেঙ্গলে যে সিঙ্গলীলা রেঞ্জ, দার্জিলিং কার্শিয়াং রেঞ্জ, এগুলোও কিন্তু মিডিল হিমালয়ের পার্ট। এবং আমরা যদি একদম ইস্টে অর্থাৎ অরুণাচল প্রদেশের দিকে চলে যাই, তাহলে সেখানে আমরা দাফলা, মিরি, আবোর, মিশমি এই 4টে রেঞ্জকে পাবো, যারাও কিন্তু মিডিল হিমালয়ের পার্ট। আবারও বলছি, এগুলোর ডিটেল আলোচনা কিন্তু তুমি আমার ইন্ডিয়ান জিওগ্রাফি ভিডিও সিরিজে পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট বলেছে কি না, হোয়াট আর দ্য আদার নেমস অফ সহ্যাদ্রি। সহ্যাদ্রি কাকে বলা হয়? না, ওয়েস্টার্ন ঘাটকে বলা হয় সহ্যাদ্রি মাউন্টেন রেঞ্জ, এবং ইস্টার্ন ঘাটকে বলা হয় মলয়াদ্রি মাউন্টেন রেঞ্জ। এই দুটো মনে রেখো, প্রতি শব্দ ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাটের। দ্য হাইয়েস্ট প্ল্যাটু অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার হাইয়েস্ট প্ল্যাটু হচ্ছে লাদাখ প্ল্যাটু, যাকে আমরা কোল্ড ডেজার্টও বলে থাকি। ইন্ডিয়ার কোল্ড ডেজার্ট বলতেও কিন্তু লাদাখ প্ল্যাটুকে বোঝায়। এবং লাদাখ এখন ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে, জম্মু কাশ্মীর আলাদা ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। তাহলে ইন্ডিয়ার লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি কোনটা? না, সেটা কিন্তু আর এখন আন্দামান নেই। 2011 সেন্সাস অনুযায়ী ছিল। এখন কিন্তু লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি লাদাখ ইউনিয়ন টেরিটরি। চলো, নেক্সট 31 বলছে যে হায়েস্ট মাউন্টেন পিক ইন দ্য পেনিনসুলার ইন্ডিয়া। হিমালয়াকে যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের ইন্ডিয়ার অরিজিনাল ল্যান্ডমাস বলতে আমরা ইন্ডিয়ান পেনিনসুলাকে বুঝে থাকি। এই যে ইন্ডিয়ান পেনিনসুলা, তার হায়েস্ট পিক জানতে চেয়েছে। এর হায়েস্ট পিক কোথায় রয়েছে? না, কেরালাতে রয়েছে। কেরালাতে যে আনাইমালাই রেঞ্জ বা আনামালাই রেঞ্জ, তার যে হায়েস্ট পিক আনাইমুদি, সেটাই কিন্তু আমাদের এই ওভারঅল পেনিনসুলার হায়েস্ট পিক। ওভারঅল পেনিনসুলার সেকেন্ড হায়েস্ট পিক কোনটা? না, সেটা হচ্ছে দোদাবেতা। দোদাবেতাকে আমরা কিভাবে চিনি? না, নীলগিরি মাউন্টেন্সের হায়েস্ট পিক হচ্ছে দোদাবেতা, বাট ওভারঅল পেনিনসুলার এটা সেকেন্ড হায়েস্ট পিক। ফার্স্ট হায়েস্ট পিক হচ্ছে আনাইমুদি।
নেক্সট বলেছে হুইচ হিল স্টেশন ইজ কল্ড কুইন অফ সাতপুরা। কুইন অফ সাতপুরা আমরা কাকে বলি না পাঁচমারি। এই পাঁচমারি হিল স্টেশনটা সাতপুরা রেঞ্জে রয়েছে। সাতপুরা রেঞ্জও এরকম অনেক আইসোলেটেড আলাদা আলাদা রেঞ্জ নিয়ে তৈরি। তার মধ্যে যদি বলে কোন হিলসে রয়েছে তাহলে অবশ্যই নোট করে নিও যে মহাদেব বা মহাদেও হিলস যেটাকে আমরা বলে থাকি সেইখানেই রয়েছে এই পাঁচমারি হিল স্টেশন। এবং সাতপুরার যেটা হাইয়েস্ট পিক ধূপগড় সেটাও কিন্তু এই পাঁচমারির কাছেই রয়েছে এবং মহাদেও হিলসেই রয়েছে। চলো আর যদি স্টেট বলো তাহলে মধ্যপ্রদেশে রয়েছে। নেক্সট 33 বলছে যে লার্জেস্ট ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট ফ্লোটিং ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? মণিপুরে রয়েছে। মণিপুরের লোকটাক লেক, যার একটা ছবি আমি এখানে দেখেছি। এখানে যা কিছু এই ওপরে ভেজিটেশন বা গ্রিনারি দেখা যায় এগুলো সব লেকের ওপরে ফ্লোটিং অবস্থায় রয়েছে। এবং এই যে ফ্লোটিং মেটেরিয়ালগুলো তার যে নিউট্রিশাস সেগুলো, তাই জন্য তার ওপর অন্য ভেজিটেশন বা অন্য স্পেসিস কিন্তু এখনও এক্সিস্ট করছে। তাহলে এই যে ফ্লোটিং জিনিসগুলো, যে ফ্লোটিং মেটেরিয়ালগুলো দিয়ে এই লোকটাক লেকটা তৈরি হয়েছে বা যাকে আমরা বলছি যে এটা লার্জেস্ট ফ্লোটিং লেক, যার আরেকটা নাম হচ্ছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, সেই যে ফ্লোটিং মেটেরিয়ালগুলো সেই ফ্লোটিং মেটেরিয়ালগুলোকে আমরা কি বলি না ফুমডি বলে থাকি। ফুমডি মনে রাখো। আচ্ছা 34 বলেছে যে হুইচ ইজ দ্য লার্জেস্ট ম্যানমেড লেক ইন ইন্ডিয়া। লার্জেস্ট ম্যানমেড লেক মানে লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক অফ ইন্ডিয়া, যেটা আমরা পেয়ে থাকি কোথায় না উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে রিহান্দ রিভারের ওপর একটা ড্যাম তৈরি করা হয়েছে, রিহান্দ ড্যাম। সেই রিহান্দ ড্যামের যে রিজার্ভার গোবিন্দ বল্লভ প্যান্থ সাগর, সেটাই হচ্ছে লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক বা ম্যানমেড লেক অফ ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট। নেক্সট বলছে কি না শিবসমুদ্রম ওয়াটারফল। শিবসমুদ্রম ওয়াটারফল কোন নদীর ওপর রয়েছে? কাবেরী নদীর ওপর রয়েছে, কর্ণাটকে রয়েছে, সবাই জানো। শিবসমুদ্রম সম্বন্ধে আলাদা একটা ইনফরমেশান দিয়ে রাখি, এটাও কোশ্চেনে এসছে যে ইন্ডিয়ার ফার্স্ট হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কোনটা। ইন্ডিয়ার ফার্স্ট হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট একদম প্রথম যদি আমরা বলি তাহলে আমাদেরকে আমাদের নিজেদের স্টেটে চলে আসতে হবে। মানে দার্জিলিংয়ের সিদ্রাপং বলে একটা জায়গায় কিন্তু প্রথম হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করার একটা প্রচেষ্টা বলতে পারো হয়েছিল। খুবই ছোট স্কেলে হয়েছিল, স্মল স্কেলে। কিন্তু তারপরে যদি আমরা দেখি যে এমনকি সাউদার্ন এশিয়াতেও প্রথম যে মেগা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট যেটা এখনও রানিং, সেটাই কিন্তু এই শিবসমুদ্রম। তাহলে শিবসমুদ্রম হয়েছিল 1902 সালে। অনেক সময় কোশ্চেনে তোমরা দার্জিলিংয়ের সিদ্রাপংকে পাবে না, কিন্তু শিবসমুদ্রমকে তখন তাহলে অবশ্যই পাবে। এটাই আমাদের ইন্ডিয়ার মেগা ফার্স্ট হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। নেক্সট বলেছে বালতোরো এবং সালতোরো গ্লেসিয়ারকে আমরা কোথায় পাবো? কারাকোরাম রেঞ্জ। কারাকোরাম রেঞ্জকে থার্ড পোল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। কেন বলা হয়? কারণ আর্থের নর্থ পোল আর সাউথ পোল বাদ দিয়ে বাকি যেখানে সবথেকে বেশি গ্লেসিয়ার পাওয়া যায় সেটা হচ্ছে এই কারাকোরাম রেঞ্জ। তাই জন্য স্বাভাবিকভাবেই তোমাদেরকে কারাকোরাম রেঞ্জের প্রচুর গ্লেসিয়ার থেকে এরকম কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তার মধ্যে সবথেকে বড়টা সিয়াচেন, তোমরা জানো। তাছাড়া বালতোরো সালতোরো যেরকম রয়েছে সেরকম ফেটচেঙ্কো রয়েছে, রেইমো রয়েছে, তারপরে নুব্রা রয়েছে, পাসু রয়েছে, এরকম প্রচুর বিয়াফো, হিসপার, এরকম প্রচুর গ্লেসিয়ার কিন্তু আমরা কারাকোরাম রেঞ্জে পাই। আবারও বলছি, এগুলো ডিটেলসে আমি আলোচনা করেছি আমার জিওগ্রাফি সিরিজের ভিডিওতে, যেখানে হিমালয় নিয়ে ডিসকাস হয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিও। আচ্ছা নেক্সট বলছে যে হাইয়েস্ট ওয়াটারফল অফ ইন্ডিয়া। হাইয়েস্ট ওয়াটারফল অফ ইন্ডিয়া আমরা সব জায়গাতে এখনও যেটাই অ্যাকসেপ্টেবল বিভিন্ন পরীক্ষাতে, সেটা হচ্ছে যোগ ফলস বা গেরসোপ্পা ফলস, যেটা কোথায় রয়েছে? কর্ণাটকে রয়েছে, শারাবতী রিভারের ওপর রয়েছে। এবং শারাবতী রিভার একটা ওয়েস্ট ফ্লোয়িং রিভার যে গিয়ে আরাবিয়ান সিতে পড়েছে, তার উপরে আমরা কিন্তু এই যোগ বা গেরসোপ্পা ফলসটাকে পাই। তোমরা হয়তো আরও অনেক ফলস, মানে কোনটা ইন্ডিয়ার হাইয়েস্ট ফলস সার্চ করলে অনেক কিছু পাও, যার মধ্যে একটা হচ্ছে কুঞ্চিকুল ফলস, তাই না? কিন্তু এই ফলসগুলো কি পার্সপেক্টিভে আমি হাইয়েস্ট বলছি সেইটা কিন্তু ডিপেন্ড করে। মানে অনেকগুলো স্টেপ থাকে অনেক সময়, তো ওয়ান ড্রপ বা ওয়ান স্টেপ সব থেকে হাইয়েস্ট কিন্তু এই যোগ ফলসেরই, তাই সেটাকেই হাইয়েস্ট ফলস মাপা হয়। আর মনসুন সিজনে যোগ ফলসের ছবিটা অনেকটা এরকম থাকে, চাইলে তোমরা ফিউচারে ভিজিট করতে পারো কোথাও। আচ্ছা নেক্সট বলছে কি না ইন হাই এরিয়াস দ্য ল্যাটেরাইট সয়েল ইজ কম্পোজড অফ। ল্যাটেরাইট সয়েল আমরা হাই এরিয়া বলতে আমরা যদি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জায়গাতে দেখি, সেই জায়গাতে এক্সেসিভ রেনফল হয় এবং সেই রেনফলের জন্য রেড সয়েলটা কনভার্ট হয়ে ল্যাটেরাইট টাইপের একটা সয়েলে তৈরি হয়। বাট সেই ল্যাটেরাইট নয় যেটা আমরা ইন্ডিয়ান পেনিনসুলায় পেয়ে থাকি।
ইন্ডিয়ান পেনিনসুলায় আমরা রেড এবং ল্যাটেরাইট পেয়ে থাকি, কিন্তু একটু হাই অল্টিটিউড যে এরিয়াগুলো সেখানে রেড সয়েল থেকে যে সয়েলটা তৈরি হয় তার নাম হচ্ছে পটজল সয়েল। এবং এই পটজল সয়েলটা জেনারেলি একটু অ্যাসিডিক টাইপের হয়ে থাকে এবং এতে প্রচুর পরিমাণে হিউমাসও পাওয়া যায়। এবং মনে রেখো তোমরা, আমাদের যে নর্থ বেঙ্গলে চা চাষ হয় এত ভালো, সেই টি কাল্টিভেশনের জন্য কিন্তু এই পটজল যে অ্যাসিডিক টাইপের সয়েলটা এটা খুবই ভালো। নেক্সট চলো, বলছে যে ল্যাটেরাইট সয়েল ফাউন্ড ইন, কীরকম জায়গায় আমরা জেনারেলি ল্যাটেরাইট সয়েলকে পাবো? আমাদের পেনিনসুলার ইন্ডিয়া যেরকম ধরনের ক্লাইমেট ফেস করে ঠিক সেই রকম জায়গাতেই কিন্তু ল্যাটেরাইট সয়েল তৈরি হতে পারে। কোন সয়েল থেকে? না, রেড সয়েল থেকে সবসময় ল্যাটেরাইট তৈরি হয়। তার জন্য এই দুটো কন্ডিশন খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অল্টারনেট ড্রাই অ্যান্ড ওয়েট, এবং তার সাথে সাথে দেখো এটা কিন্তু রেনফল রিলেটেড কথা হচ্ছে, তাই না? যে ওয়েট হবে না ড্রাই হবে, বলছে অল্টারনেট হবে। অল্টারনেট মানে ইন্ডিয়াতে যেরকম হয়ে থাকে যে ম্যাক্সিমাম যে রেনফলটা সেটা আমরা শুধু মনসুন সিজনেই দেখতে পাই, বাকি আমাদের যদি আর্লি হাফ অফ সামার বা উইন্টার দেখি সেটা কিন্তু ড্রাই। তাহলে এই যে অল্টারনেট ড্রাই অ্যান্ড ওয়েট সিজন আসছে সেরকম, এবং তার সাথে সাথে ট্রপিক্যাল রিজিয়ান বলা মানে টেম্পারেচারকে মিন করা। ট্রপিক্যাল রিজিয়ানের টেম্পারেচার আমরা জানি অ্যাভারেজ টেম্পারেচার সারা বছরই 22 ডিগ্রি 25 ডিগ্রি বেশি থাকে। তাহলে সেই রকম জায়গায় রেড সয়েল থেকে ল্যাটেরাইট সয়েল ডেভেলপ করতে পারে, এবং আমাদের ইন্ডিয়ান পেনিনসুলায় প্রচুর জায়গায় করেছে। ওয়েস্ট বেঙ্গলের যে প্ল্যাটু রিজিয়ান সেই জায়গাতেও তোমরা ল্যাটেরাইট সয়েলকে পাবে। নেক্সট বলেছে ব্ল্যাক সয়েল। ব্ল্যাক সয়েলকে আর কি কি নামে আমরা চিনি? ব্ল্যাক সয়েলে কটন কাল্টিভেশন খুব ভালো হয়, তাই একে কটন সয়েল বলে। ব্ল্যাক সয়েল জেনারেলি ব্যাসাল্ট ডিপোজিট থেকে অরিজিনেট হয়েছে, ব্যাসাল্ট রক ব্ল্যাক কালারের, এবং ব্যাসাল্টিক এই যে এরাপশানটা হয়েছে সেটা কিন্তু ম্যাগমা এরাপশান মানে ভলক্যানিক এরাপশান থেকে হয়েছে, অর্থাৎ লাভা থেকে তৈরি হয়েছে, তাই জন্য একে আমরা লাভা সয়েল বলে থাকি। এবং একে আমরা রেগুর সয়েলও বলে থাকি, একে আমরা চার্নোজেম সয়েলও বলে থাকি। এই সব কটাই কিন্তু ব্ল্যাক সয়েলের নাম। চলো আমি আরেকটা এখানে লিখিনি, সেটা তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে সেলফ প্লাউইং সয়েল বলা হয়ে থাকে ব্ল্যাক সয়েলকে। কেন না, ব্ল্যাক সয়েলে ড্রাই সিজনে অটোমেটিক্যালি ক্র্যাক ডেভেলপ করে, এবং সেখানে যখন আমরা ওয়াটার অ্যাড করি তখন সেটা ভালোভাবে অটোমেটিক্যালি মিক্সিং হয়, বা অনেক ডিপ লেয়ার অবধি ওয়াটার বা মিনারেল সেগুলো এন্টার করতে পারে। অর্থাৎ জমিতে আমরা লাঙল দিয়ে যে কাজটা করে থাকি ট্রাক্টর দিয়ে, সেটা এখানে ন্যাচারালি হয়ে যায় ব্ল্যাক সয়েলে। তাই জন্য ব্ল্যাক সয়েলকে সেলফ প্লাউইং সয়েলও বলা হয়। চলো নেক্সট 41 বলছে হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন ঘাট। ইস্টার্ন ঘাটের সবথেকে হাইয়েস্ট রিজিয়ানটা আমরা পেয়ে থাকি এই উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, এই যে জাংশন তিনটে স্টেটের এই জায়গাটাতে আমরা দেখব যে ইস্টার্ন ঘাটের হাইটটা সবথেকে বেশি। তারপর যত সে সাউথে নীলগিরির দিকে গেছে তার হাইটটা আরও কমতে শুরু করেছে এবং রেঞ্জও প্রচুর আইসোলেটেড হয়ে গেছে। তো সেই জায়গাতে জিন্দাগাড়া হচ্ছে প্রেজেন্টলি হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন ঘাট। বাট জিন্দাগাড়া ছাড়াও এই রিজিয়ানটাতে যেহেতু আরও অনেক পিক রয়েছে ইস্টার্ন ঘাটের, সেগুলোরও তোমাদের কয়েকটা নাম জানা উচিত, যেমন মহেন্দ্রগিরি, যেমন বিশাখাপত্তনম পিক, ঠিক আছে? এগুলোও কিন্তু এই জিন্দাগাড়ার আশেপাশেই রয়েছে। বেশ, তারপর বলেছে হুইচ স্টেট হ্যাজ দ্য ম্যাক্সিমাম এরিয়া আন্ডার ওয়েস্টল্যান্ড। ওয়েস্টল্যান্ডের আন্ডারে সবথেকে বেশি এরিয়া রাজস্থানে রয়েছে, নেক্সট আমরা গুজরাটে পাই। আর 43 বলেছে যে সয়েল স্যালিনিটি আমরা কি দিয়ে মেজার করি। তো এরকম ধরনের কোশ্চেন তোমাদের জিকে থেকেও আসে যে আমরা অ্যাটমসফিয়ারিক প্রেশার কি দিয়ে মাপি, আমরা হিউমিডিটি কি দিয়ে মাপি, আর্থকোয়েক কি দিয়ে মাপি, সেরকমই সয়েল স্যালিনিটি মাপা হয় কন্ডাক্টিভিটি মিটার দিয়ে। চলো তারপরে কি আছে বলছে রিভার অরিজিনেটস ফ্রম বোকারচু গ্লেসিয়ার। বোকারচু গ্লেসিয়ার থেকে কোন রিভার অরিজিনেট হয়েছে না ইন্দাস। এছাড়া ইন্দাসের যেটা অরিজিন সেটা কোন রেঞ্জে রয়েছে বললে কৈলাস রেঞ্জে রয়েছে। কৈলাস রেঞ্জ মানে টিবেটে যেটা রয়েছে কৈলাস পর্বত, সেইখান থেকে কিন্তু অরিজিনেট হচ্ছে ইন্দাস। বোকারচু যেমন গ্লেসিয়ারের নাম, তাছাড়া আরেকটা নাম বলা হয় সেটা হচ্ছে লায়ন্স মাউথ বা সিঙ্গি খাম্বাম, ঠিক আছে? লায়ন্স মাউথ। যেরকম গঙ্গার আমাদের যেটা উৎপত্তি সেটাকে আমরা কি বলে থাকি গোমুখ, গোমুখ মানে কি গরুর মুখের মতো দেখতে, তেমনি ইন্দাসের অরিজিন এটাকে সিংহের মুখের মতো দেখতে বলা হয়, তাই একে লায়ন্স মাউথ বলে বা টিবেটিয়ান ল্যাঙ্গুয়েজে সিঙ্গি খাম্বাম বলে। বেশ, নেক্সট বলছে কি না ক্লাইমেট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার ক্লাইমেট কীরকম ধরনের, আশা করি এটা তোমরা সবাই আগে পেয়েছো যে ট্রপিক্যাল মনসুন টাইপ, অর্থাৎ
ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির আমরা জলবায়ু দেখতে পাই ইন্ডিয়াতে। এখানে আরও একটা কথা তোমাদেরকে বলি যে ট্রপিক অফ ক্যান্সার এ তো ইন্ডিয়াকে দুটো পার্টে ভাগ করেছে, তাহলে এর সাউদার্ন সাইডটা ট্রপিক্যাল রিজিয়ানে পড়ে, কিন্তু নর্দার্ন পার্টটা সাবট্রপিক্যাল রিজিয়ানে পড়ে। তা হওয়া সত্ত্বেও কেন ওভারঅল ইন্ডিয়াতে আমরা ট্রপিক্যাল মনসুন টাইপের ক্লাইমেটই পাই? তার জন্য সবথেকে বেশি যে দায়ী সে হচ্ছে এই নর্দার্ন সাইডে বেরিয়ারের মতো দাঁড়িয়ে থাকা হিমালয়ান মাউন্টেন রেঞ্জ। বাকি কারণগুলো ডিটেল ভিডিওতে পেয়ে যাবে। চলো, বলেছে হুইচ রিজিয়ান হ্যাজ দ্য লোয়েস্ট প্রেশার অন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ডিউরিং দ্য হট ড্রাই সিজন। অর্থাৎ এই যে সামারের টাইমটা, অর্থাৎ এপ্রিল, মে, জুন মাস, এই সময় সবথেকে লোয়েস্ট অ্যাটমসফিয়ারিক প্রেশার ইন্ডিয়ার কোথায় লাই করে? না, সবথেকে লোয়েস্ট অ্যাটমসফিয়ারিক প্রেশার এই রিজিয়ানটাতে লাই করে। তাহলে এই রিজিয়ানটা বলতে আমরা কি বলবো যে নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া। নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে লোয়েস্ট অ্যাটমসফিয়ারিক প্রেশার আমরা দেখতে পাই ড্রাই সিজন মানে সামার সিজনে। বলছে দ্য মান্থ অফ অক্টোবর অ্যান্ড নভেম্বর রিসিভ হেভি রেনফল অন দ্য করমণ্ডল কোস্ট ডিউ টু। তাহলে অক্টোবর, নভেম্বর বা কখনো কখনো মিড ডিসেম্বর অবধি আমরা দেখব যখন মনসুনের পরে আমাদের রিট্রিটিং অফ মনসুন হয়, অর্থাৎ যে পথে মৌসুমি বায়ু ঢুকেছিল তার অপোজিট পথে কিন্তু আবার মৌসুমি বায়ু বেরিয়ে চলে যায়, অর্থাৎ রিট্রিট অফ মনসুন হয়। একে অনেক সময় আমরা নর্থ ইস্ট মনসুনও বলে থাকি। তো সেই সময় আমরা দেখব যে কিছুটা পরিমাণ উইন্ড যে এই ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা কোস্ট দিয়ে রিট্রিট হচ্ছে, সে বে অফ বেঙ্গলের ওপর দিয়ে কিছুটা রিজিয়ন ফ্লো করে এবং সেখান থেকে সে ময়েশ্চার গ্যাদার করে। সেই ময়েশ্চারগুলো নিয়ে সে এই করমণ্ডল কোস্ট দিয়ে যখন এন্টার করে তখন এই সাউদার্ন অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু কোস্টে রেনফল ঘটায়। তাহলে সেই জন্য আমরা এই রিট্রিটিং মনসুনের জন্যই কিন্তু করমণ্ডল কোস্টে রেনফলটা পাই শীতের শুরুর দিকে, অর্থাৎ মিড অক্টোবর থেকে মিড ডিসেম্বরের মাঝে। বলছে পোর্ট ব্লেয়ার ইজ লোকেটেড ইন। পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামান নিকোবরের ক্যাপিটাল। তা সেই পোর্ট ব্লেয়ার আন্দামানের যে মেন 4টে আইল্যান্ড আমরা বলে থাকি, মেন 4টে, নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান এবং লিটল আন্দামান। তো এই 4টের মধ্যে সাউথ আন্দামানে আমরা কিন্তু পোর্ট ব্লেয়ারকে পাবো এবং পোর্ট ব্লেয়ার ক্যাপিটাল পাচ্ছি, তার মানে পোর্ট ব্লেয়ার একটা মেজর পোর্টও কিন্তু ইন্ডিয়ার, মেজর সি পোর্ট, সেটাও তাহলে সাউথ আন্দামানেই পাবো। এবং আমরা যে বেড়াতে যাই, বিভিন্ন হিস্টোরিক আমাদের জিনিসপত্র রয়েছে, বা যদি তোমাদেরকে বলো যে সেলুলার জেল কোথায় রয়েছে, সবই কিন্তু সাউথ আন্দামানে রয়েছে। আচ্ছা, নেক্সট বলেছে দ্য লার্জেস্ট আইল্যান্ড অফ লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপেরও কিন্তু যেহেতু আইল্যান্ড অনেক রয়েছে, সেখান থেকে অনেক ধরনের কোশ্চেন করা হয়। তো তার মধ্যে লার্জেস্ট আইল্যান্ড কোনটা জানতে চেয়েছিল, তো সেটা হচ্ছে অ্যান্ড্রট আইল্যান্ড। অ্যান্ড্রট আইল্যান্ড বলে একটা আইল্যান্ড আছে লাক্ষাদ্বীপ গ্রুপে, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু এরিয়া লার্জেস্ট আইল্যান্ড অফ লাক্ষাদ্বীপ। যদি বলা হয় যে লাক্ষাদ্বীপে এয়ারপোর্ট কোন আইল্যান্ডে আছে, তাহলে আগাতি এরোড্রোম বলা হয়। লাক্ষাদ্বীপে একমাত্র এয়ারপোর্ট আগাতিতে আছে। ক্যাপিটাল লাক্ষাদ্বীপের কাভারাত্রি, সবাই জানো তোমরা। সাউদার্ন মোস্ট আইল্যান্ড অফ লাক্ষাদ্বীপ গ্রুপ মিনিকয়, যে মালদ্বীপের খুব কাছে রয়েছে। মিনিকয় হচ্ছে একদম সাউদার্ন মোস্ট আইল্যান্ড অফ লাক্ষাদ্বীপ গ্রুপ। আর এখানে সবথেকে বড় জিজ্ঞেস করেছিল অ্যান্ড্রট, তোমরা জেনে রাখো সবথেকে ছোট আইল্যান্ড অফ লাক্ষাদ্বীপ, স্মলেস্ট আইল্যান্ড অফ লাক্ষাদ্বীপ, সেটা হচ্ছে বিটরা আইল্যান্ড, এটা হচ্ছে স্মলেস্ট। আর নাম্বার 50 বলেছে দ্য ফার্টাইল ল্যান্ড বিটুইন টু রিভার্স, তাকে আমরা কি বলবো? ফার্টাইল ল্যান্ড বিটুইন টু রিভার্স তাকে আমরা দোয়াব বলে থাকি। তবে তোমাদের অনেকের কনফিউশন হয়, আমি এটা ক্লিয়ার করে দিই যে যখন দুটো রিভার একটা আরেকটার ট্রিবিউটারি হিসেবে জয়েন করছে, অর্থাৎ উপনদী, তখন এই দুইয়ের মাঝে যে রিজিয়ানটা তাকে আমরা দোয়াব বলে থাকি। কিন্তু একটা নদীর তার যখন লোয়ার কোর্সে সে যখন চলে আসে, অর্থাৎ মোহনার কাছাকাছি চলে আসে, তখন আমরা দেখব যে একটা রিভার থেকে এরকম ডিস্ট্রিবিউটারি বা শাখা নদী তৈরি হয়। তাই দুটো শাখা নদীর মাঝের যে রিজিয়ান তাকে কিন্তু দোয়াব বলে না, তাকে বলে বদ্বীপ বা ডেল্টা। আর যখন দুটো রিভার ট্রিবিউটারি রেসপেক্টে জয়েন করছে একটা আরেকটার সাথে, তখন তাদের মাঝের রিজিয়ানকে আমরা বলবো দোয়াব। তাহলে আমাদের ইন্ডিয়ার লার্জেস্ট দোয়াব কোনটা? না, গঙ্গা যমুনার মাঝে যে দোয়াব রিজিয়ানটা, সেটাই হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট দোয়াব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ 50টা করেই ওয়ান লাইনার আমি ডিসকাস করব। তাই অ্যাকচুয়ালি 50টা ওয়ান লাইনার কিন্তু আমি ডিসকাস করিনি, তার 3 টাইমস ইনফরমেশান কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। যদি তোমাদের মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে
হয়েছে এবং তোমাদের উপকারে আসবে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বাকি যারা অ্যাসপিরেন্ট রয়েছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে অবশ্যই শেয়ার করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আরও বিভিন্ন সাবজেক্টের ওপর ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।